আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস। আমি বর্তমানে যে আপনারা জানেন বাংলাদেশের যে প্রসিদ্ধ মুক্তিযুদ্ধের বিজয় মেলা চট্টগ্রামের ওইটার মহাসচিব হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এটা গত 32 বছর পর্যন্ত আমরা এই বিজয় মেলাটা ধারণ করে আমরা নতুন প্রজন্মের মধ্যে বাংলার দেশের ইতিহাস কৃষ্টি প্রচারণার ব্যস্ত করি। আমি ওইটার দায়িত্বে আছি। আমি একসময় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ছিলাম। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক জাতীয় কমিটির আমি সদস্য ছিলাম। যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলাম। এরপর আওয়ামী লীগ করি। তো এখন আওয়ামী লীগের এ ধরনের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আমি নাই। আমি বিজয় মেলাটাকে মুক্তিযুদ্ধের ইয়েটাকে ধারণ করি আর চেষ্টা করি যতদিন বেঁচে থাকি ততদিন যাতে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার স্মৃতিগুলোকে সংরক্ষণ করার ধারণ করার জন্য আমি প্রয়াস চালাই। তো আপনারা যেটা জানতে চেয়েছেন যে 1971 হচ্ছে আমাদের মূল পয়েন্টটা যুদ্ধের ইয়েটা। আপনারা জানেন যে এই যে 71 যুদ্ধের আগে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে 71 হচ্ছে কি আমাদের 0 পয়েন্ট। ওই দিন আমরা যুদ্ধ শুরু হলো, কিন্তু এর আগে সমস্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার দিকে দাবিত করার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেটা হচ্ছে স্বাধিকার আন্দোলন। যে 7.5 কোটি বাঙালিকে বঙ্গবন্ধু ধীরে ধীরে সবাইকে একতাবদ্ধ করলেন এবং 6 দফার মাধ্যমে স্বাধীনতা পূর্ব 6 দফার মাধ্যমে বাঙালির জাতীয় চেতনাকে উনি উন্মেষিত করলেন। তা আমি তখন স্কুলে পড়তাম, আমি মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। তো যেহেতু আমি আমার বাবা রেলে চাকরি করতেন, সেখানে অবাঙালি অধ্যুষিত অঞ্চল ছিল। তো অবাঙালিদের অত্যাচার আমরা দেখেছি, বাঙালিদেরকে তারা কীভাবে ঘৃণা করত। হ্যাঁ, আর বাঙালিদেরকে যে তৃতীয় বিভাগ হলে কলেজে পড়তে পারবে না, এ ধরনের বিভিন্ন কারণে যেটা আপনাদের ইতিহাসে পাবেন। আমাদের ভিতরে একটা দানা বেঁধে উঠেছিল যে বাঙালির জাতীয় সত্তার। তো আমি যখন মিউনিসিপ্যাল স্কুলে পড়ি, আমি মিউনিসিপ্যাল স্কুল ছাত্রলীগের সভাপতি ছিলাম, সংসদের সাধারণ সম্পাদক ছিলাম এবং নগর ছাত্রলীগের আমি সাধারণ সম্পাদক ছিলাম। তো 1970-এর দিকে 1970-এ পাকিস্তান গভর্নমেন্ট যে কমলবতী স্কুলের ছাত্রদেরকে যখন বাঙালির স্বাধিকার আন্দোলন শুরু হলো, যে পাকিস্তানে ভাবধারাটাকে সৃষ্টির জন্য পাকিস্তান দেশ ও কৃষ্টি একটি বই বাধ্যতামূলকভাবে নবম ও দশম শ্রেণীর ছাত্রদের উপর চাপাই দিল। ওইটাতে বাঙালির কোনো ইতিহাস ছিল না, সব ছিল যে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী জিন্না, আব্দুর রব শায়েস্তারা, এই ধরনের পাকিস্তানি ওরা কীভাবে পাকিস্তান করলো এইগুলোর ইতিহাস। তো যখন আমাদের এটা আমরা দেখলাম, তখন আমরা প্রথমে আমরা স্কুলের ছেলেদেরকে নিয়ে আমরা এর বিরোধিতা শুরু করি। প্রকারান্তরে সেটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে আমি প্রথমে স্কুলের ছাত্রদেরকে নিয়ে আন্দোলন সূচনা করি। তো এর পেছনে কিন্তু তদানীন্তন ডাকসুর ভিপিজিএস আর চট্টগ্রামের চাকসুর ভিপিজিএস, তখন নগর ছাত্রলীগের যারা নেতা ছিলেন, এদের অবদান আছে। ওরা আমাদেরকে ব্রিফ করতেন, কারণ আমি তো স্কুলের ছেলে, তখন তো দশম শ্রেণীর ছেলে। এবং পরবর্তী পর্যায়ে আমরা মাধ্যমিক স্কুল ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তুললাম। ওইটা আমি ছিলাম সভাপতি। তো আমরা প্রথমে দাবি করলাম যে আমরা পাকিস্তান দেশ গোষ্ঠী পড়ব না, আমাদেরকে বাঙালি দেশ এবং বাঙালি জাতীয়তা চেতনার উন্মেষ ঘটাতে পারে এমন পুস্তকগুলো আমরা পড়ব। তখন ওরা আমাদেরকে বাধ্য করলো, বাধ্য করার পর তখন এই এখানের মাসাল্লা দিয়ে দিল। তো আমি প্রথমে এই যে তখন এখানে ছিল আমার নেতা ছিলেন জোহরামুখ চৌধুরী, এম.এ. আদিস, এম.এ. মান্নান, এম.এ. হান্নান, মরহুম মৌলভী সৈয়দ আহমদ, এ.বি.এ. মহিউদ্দিন চৌধুরী, এরা যুবনেতা ছাত্র, এস.এম. ইউসুফ। ওরা আমাদেরকে গাইড করতেন, হ্যাঁ, কী করতে হবে। কারণ আমরা তো অত হয় না, কিন্তু আমাদের ভিতরে একটা চেতনা ছিল, কিন্তু অত মিচুরিটি আসে নাই।
ওরা যেভাবে গাইড করছে আমরা মুভ করতেছি। আমি প্রথমে এই এখন যেটা আপনার রাইফেল ক্লাব আছে ওইটার নাম ছিল তখন জিন্দা পার্ক, ওইখানে আমি স্কুলের ছাত্রদেরকে নিয়ে প্রথম মিটিং করলাম। করার পরে জামশেদ হলের মধ্যে আমরা কমিটি করলাম, আমি সভাপতি, শহীদুদ্দিন মাহমুদ জঙ্গি চৌধুরী সাধারণ সম্পাদক, সর্বদলীয় মাধ্যমিক স্কুল ছাত্র সংগ্রাম পরিষদ। তো আমরা তখন চিন্তা করলাম আমরা এই পাকিস্তানের সংহতি বিরোধী আমরা বক্তব্য শুরু করলাম যে এই পুস্তক আমাদের থেকে উঠাই নিতে হবে, আর যদি নামে আমাদের উপর দলন হয় তাহলে আমরা এমন আন্দোলন গড়ে তুলব যাতে পাকিস্তানের মানচিত্রকে ভেঙে আমরা নতুন মানচিত্র সৃষ্টি করতে পারি। তখন আপনারা জানেন কুখ্যাত ফজল কাদের চৌধুরী, তার একটি দৈনিক পত্রিকা ছিল দৈনিক আজান, ওইটা আপনার এটা দেওয়ান বাজার থেকে প্রকাশিত হতো এবং মুসলিম লীগের জাদরাই নেতা সবগুলো ওইটাতে লিখতেন, আর এনএসএফের গুন্ডারা এটা পাহারা দিতেন। তো আমি প্রথমে দেখলাম যে কি যে ব্যানার হেডিং দিল যে স্কুলের ছাত্ররা এবং আমার নাম দিয়ে হেডিং করলো যে পাকিস্তানের সংহতি বিরোধী তৎপরতা শুরু করেছে, এরপরে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কাজে এদেরকে অঙ্কুরে এদেরকে ধ্বংস করে দেওয়া প্রয়োজন। এরপর আবার বিবৃতি দিল, তখনকার দিনে মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিল অ্যাডভোকেট সুলতান, ওনাকে বলতেন ওর সুলতান বলতেন আর কি। তো উনি আনোয়ার নিয়ে নশা নিয়ে মুসলিম লীগের যাদের স্টেটমেন্ট দিল যে আমাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন করার জন্য। আমি যখন দেখলাম যে কি এই পত্রিকার মানে আমাদের বিরুদ্ধে বাঙালির জাতীয় চেতনার বিরুদ্ধে করতেছে, তখন আমাকে আমাদের উদ্যোক্তার নেতারা বললেন যে এটাকে বন্ধ করে দিতে হবে। আমি প্রথমে স্কুলের ছেলেদেরকে নিয়ে আমি মিছিল নিয়ে ওই আজান পত্রিকাকে হামলা করি। তো যাওয়ার সময় যেহেতু মার্শাল ল ছিল, আমি মার্শাল লকে ভঙ্গ করি এবং আমার পিছনে যে পুলিশ দিয়েছিল আমাকে ছত্রভঙ্গ করার জন্য, ওই পুলিশের নেতৃত্ব ছিল একজন শওকত আলী বলে এক সাব ইন্সপেক্টর, বাড়ি সম্ভবত সিলেট। তো ওনার পুলিশের ভিতর যে বাঙালির জাতীয় সত্তা যে লুকিয়ে আছে সেটা আমি বুঝতে পারি নাই তখনও। আমাকে বললো যে তোমরা যাচ্ছ কোথায়? আবার বললেন চাষা আমরা আজকে সালাউদ্দিনের আস্তানা দালে কয় আমাকে দিছে আমি তোদেরকে গুলি করবো। আমার চাষা গুলি করলে করতে পারে, তাহলে একটা কাজ করো, আমি তোদেরকে 10 মিনিট সময় দিব, 10 মিনিট তোমরা শেষ করবা কাজ, এরপরে কিন্তু আমি আক্রমণ চালাবো। যে এই যে পুলিশের সহযোগিতাটা প্রথম আমাদের দিকে আসতেছে এবং আমাদের মধ্যে যে একটা মানে ইন্সপিরেশন আনতে পারলেন, উনি আমাদের কিল্লাতে জাস্ট গাড়ি দাঁড় করে এলেন, একজন শিবে বলেন যে স্যার বার্নার তুলে ইঞ্জিনকে টুকটাক কাজ করেন, আমাদের গাড়ি ডিস্টার্ব করতেছে, আমরা যেতে পারতেছি না আর কি। এটা বলতে আমার সুযোগ দিলেন। আমি যাওয়ার সময় পেট্রোল নিয়ে গেলাম। আমার মানে এটা মানে স্কুলের ছেলেরা যে মিউনিসিপাল স্কুল, মুস্তিমা স্কুল, কলেজিয়েট স্কুল, এমএএস স্কুল, জ্যামসন স্কুল, এই ছেলেরা যে কি এত উদ্বুদ্ধ হইতে পারে এটা কল্পনার বাইরে। আমরা গেলাম, যাওয়ার সাথে সাথে এখানে পেট্রোল ঢেলে আমরা আগুন দিয়ে দিলাম। আগুন দেওয়ার পরে এখানে মুসলিম লীগের নশা মেয়ে, আনোয়ার মেয়ে, কয়েকজন যাদের নেতা ছিল দৌড়ে আসলো, ওদেরকে দিলাম পিঠা, বেদকর পিঠা, মাথা ফাটলো, কারো পা আনতেছে। আমরা 10 মিনিট মধ্যে সরে গেলাম। এর মধ্যে এনএসএফের গুন্ডারা এসে গেল আমাদেরকে মারার জন্য, কিন্তু আমরা তার আগে আমরা সরে গেলাম। এনএসএফের গুন্ডারা আসছে, আমাদের পুলিশ অনুযায়ী পৌঁছে, পুলিশ যে দিছে পিঠা যে সন্ত্রাসীদেরকে পিঠাইছে তাদের বাসায়, কিন্তু আমরা সরে গেছি। এই যে দেশপ্রেম, আমার একটা লোক ছেলে ক্ষতি হয়নি। আমরা চলে আসলাম। চলে আসার পরে আমরা তখন আমাদের অবস্থানটা থাকতো রেস্ট হাউস, রেস্ট হাউস যেটা এখন মোটর সৈকত করছে। ওইখানে আসলাম, জোরামক চৌধুরীকে বললাম যে তাহলে এই ইয়ে হয়ে গেল। কয় তারিখে? এইটা হচ্ছে কি আমার তারিখগুলো ঠিক একটু মনে নাই, বয়স হয়ে গেছে তো। এটা 70-এর প্রথম দিকে হবে, 70 অথবা 70-এর শেষের দিকে হবে, আন্দোলনের ভিতরে। হ্যাঁ, তখন আমি নগর ছাত্রলীগের আবার সহসাধারণ সম্পাদক। হ্যাঁ, করার পরে কয়েকদিন পরে দেখলাম যে কি ওই পুলিশ অফিসার সহ সাহেব ব্যবসা আসলে আসা আমাদের নেতাদেরকে বললেন যে ছোট ছেলে মার্শাল ল কোড ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে। কেমন মামলা? ও আনঅথরাইজড মিছিল, মার্শাল ল ভঙ্গ, আপত্তিকর বক্তৃতা,
এই পাবলিক প্রপার্টি ধ্বংস এবং এই গণ্যমান্য ব্যক্তিদেরকে মেরে আহত করছে। তারগুলো নিয়ে আমার সামারি মার্শাল কোর্টে মামলা হয়ে গেল। তো যখন মামলা হয়ে গেল, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, আমরা মামলাকে খুব একটা আমি গুরুত্ব দিলাম না, হচ্ছে হোক। আমি তখন 70-এর ইলেকশনের ঢেউ চলতেছে, ক্যান্ডিডেট ওইখানে মিটিংয়ে বক্তৃতা দেওয়া, মিছিল করা, এগুলোতে ব্যস্ত। ইন্ডিপেন্ডেন্ট ম্যাগাজিনে একদিন আজাদী পত্রিকায় লেখা হলো যে সংক্ষিপ্ত সামরিক আদালতে হাজির হওয়ার নির্দেশ। আমরা 3 জনকে দিল, আমি, আমার সেক্রেটারি শহীদুদ্দিন মাহমুদ জঙ্গি চৌধুরী, এখন জঙ্গি বেঁচে আছে, গীতিকার জঙ্গি, হ্যাঁ, আর হচ্ছে ইকবাল মাহমুদ, 3 জনকে দিল। দেওয়ার পরে আমরা চিন্তা করছি হাবির হবো কি হবে না। তো আসলাম, জনমত চৌধুরী বলে যে কি কয়, তোরা কী করতে হবে সেটা আমরা চিন্তা করতেছি। উনি লয়ারদের সাথে আলাপ করলেন, তখন লয়ার ছিল যে অ্যাডভোকেট বদিলাম সাহেব, উনি ইন্তেকাল করছেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। জনমত চৌধুরী তো আমাদের নেতা, উনি আমাদের অভিভাবক। উনি বলেন যে ঠিক আছে, আমি বদিল আলমকে বলতে চাই, অধ্যাপক খান শফিউল মান্নান, উনি শ্রদ্ধেয় আমার শিক্ষক ছিলেন লয়ার, ওনারা বসে বলছে ঠিক আছে আমরা যাব। এর মধ্যে আমরা গ্রেপ্তার হয়ে আমরা হাজির হলাম সামনে মার্শাল কোর্টে। হওয়ার সাথে সাথে আমাদেরকে জেলে দিয়ে দিল, কোনো কথা করলো না। মধ্যখানে 4 দিনের মধ্যে আমাদেরকে ট্রায়ালে নিয়ে গেল। নিয়ে গিয়ে তো ওরা শুধু ওই সামারি মার্শাল কোর্টের যা ছিলেন মেজর খিজির খান পাঞ্জাবি, তো সে আমাদের লয়ার যখন দাঁড়াইলো, তো সে উর্দুতে বলতেছে, वकील साहब अब लोग को इधर के कोई बात करने का ज़रूरत नहीं है, जो बोलेगा खुद हम उससे पूछेगा আমাদের থেকে জিজ্ঞেস করবো। তো আমি তখন বললাম যে হ্যাঁ আমি কিছু বলতে পারবো না। पुलिस का साथ तुम्हारा दुश्मनी नहीं है, क्योंकि पुलिस खामखाई तुमको गिरफ्तार करके ले आएगा, तुम कुछ ना कुछ किया है इसलिए पुलिस तुमको गिरफ्तार किया है। तुम तो लड़का छोटा है लेकिन काम बहुत बड़ा किया है, तुमको इसलिए सजा मिलने होगा। तो बोले আর কোনো কথা নেই। সে বললো যে কি পুলিশ তোমার দুশ্মন না যে তোমাকে এমনি নিয়ে আসবে, কিছু না কিছু করছো সেই জন্য তোমাকে গ্রেপ্তার করছো। তবে তুমি ছেলে তো ছোটো, কিন্তু কাজ যেতে করছো এটা বহুত বড় কাজ করে ফেলছো। তো তুমি যেহেতু ছোটো ছেলে তোমাকে আমি কম শাস্তি দিব। এই বলেছে অ্যাকিউজড মিস্টার মোহাম্মদ ইউনুস সাফার 9 মান্থ তারায় 9 মাস আমাকে সশ্রম কারাদণ্ড দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে তখন আমাদের স্প্রিটও তেমন আছে, আমি চিন্তা বললাম যে তোমার চেয়ার একদিন আমি তোমার এই চেয়ারে বসবো, তোমার বিচার আমি করবো, তুমি এই কাঠগড়ে থাকবে, বিচারপতি তোমার বিচার করবে, যারা আজ জেগেছে সেই জায়গাটা আমরা বসবো। চলে গেলাম সাজা ভোগ করার জন্য। আর সবচেয়ে মজার ঘটনা কি, ওই খিজির খান লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ইয়াতে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমাদের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে 16 ডিসেম্বর সেই খিজির খান। তো 1970 যখন নির্বাচন হয় তখন আমি কারাগারে, তো কারাগার থাকলে এখন আমরা কারাগার থেকে কী করবো, আমরা এখানে ঘুরি বানাইতাম, ঘুরি দিলে তার নৌকা মার্কা ভোট দিয়ে জেলখানার বন্দি নেই বলে ঘুরিগুলো ছেড়ে দিতাম, মানে প্রচারণা। এটা একটা আমাদের পেস্টুন প্রেক্ষাটি বা চলত। আমি জেল থেকে মুক্তি পাইলাম যে ফেব্রুয়ারির 3 তারিখ 71। তো যখন ফেব্রুয়ারির 3 তারিখ মুক্তি পাইলাম তখন সারা বাংলাদেশে তো বাতাসের মধ্যে বাড়িচার গন্ধ, বিক্ষুব্ধ বাঙালিরা যে রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমার আর ঘরে যাওয়া হয় নাই, পদ্মা মেঘনা যমুনার সাথে আমি মিশে গেছি মিছিলে। সারাদিন মিছিল করতাম আর রাত্রে হোটেলে ভাত খেতাম, সব মিলে দলবদ্ধভাবে। জোরম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী এরা এগুলো টাকাটা পেমেন্ট করতাম, রেস্ট হাউসের বারান্দায় শুয়ে থাকতাম, সারা রাত পিকেটিং করতাম। কোন সময় এনএসএর গুন্ডারা আমার হামলা দিতে আসবে সেটা প্রতিরোধ করতাম। এখন বঙ্গবন্ধু ঢাকা থেকে বলছে যে তোমরা হরতাল মিল বন্ধ করে দাও, এগুলো তখন পিকেটিং করতে হতো। এখনকার মতো সব বন্ধ হয়ে যায়নি অটোমেটিক,
আমরা রাত্রে পিকেটিং করতাম, রাস্তার মধ্যে গাছ ফেলে দিতাম, ওই ইট ভেঙে এনে ব্যারিকেড দিয়ে দিতাম। করে করে আমরা এই মার্চের 1 তারিখ যখন এই খান প্রথম প্রহরের 12টার সময় আমার মনে আছে যে ডিক্লার দিল যে কি আমি অ্যাসেম্বলি বাতিল করে দিলাম। তখন আমরা প্রথমে টাইগার পার্ক থেকে আমি একটু মিছিল নিয়ে আমরা সবাই ওই জিন্না পার্ক, যেটা পরবর্তী পর্যায়ে আমরা নাম দিয়েছিলাম শহীদ স্বপন পার্ক, এগুলো নাই এখন। এই বলে বলতে যে নতুন তো যারা আসছে এগুলো ইতিহাস রাখতে পারে না, ওইখানে আমরা আসলে জমায়েত হলাম। আমাকে বললাম যে এখন থেকে এই মুহূর্তকে আমরা চট্টগ্রামে হরতাল, গাড়িগুলো সব বন্ধ, বিল কারখানা বন্ধ, দোকানপাট বন্ধ, সব বন্ধ করে দিল। মার্চের 2 তারিখ লালদিঘির মাঠে আমরা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভা, ওই সভা প্রিপেয়ার করছিলেন যে চাকসুর তদানীন্তন ভিপি ইব্রাহিম ভাই। তারপরে এটা করার পরে এখানে মিটিংয়ের মধ্যে বক্তৃতা দিলেন আমাদের মৌলভী শহীদ আহমদ, এসএম ইউসুফ এবং মহিউদ্দিন চৌধুরী। তখন নগর ছাত্রলীগ সভাপতি ছিল শেখ মোহাম্মদ আইয়ুব বাঙালি, আবদুল্লাহ আলু, এরা বক্তৃতা। ওই মিটিংয়ে আমি প্রথমে আমাকে সিটি কলেজ নাইটে আমাদের ছিল খুরশেদ ভাই, ভিপি ছিলেন। উনি বলেন যে একটা কাজ করলে কেমন হয়? কী কাজ? আজকে আমরা একটা পাকিস্তানের ফ্ল্যাগ করে দিই, পাকিস্তানকে আজকে এখান থেকে করে দিই। ঠিক আছে, নিয়ে আসি ফ্ল্যাগ একটা, এটা করবে কে, দাঁড়াবে কে? কারণ লালদিঘির মাঠের উপরে যে পুলিশের যে পাহাড়টা আছে সেখানের মধ্যে আর্মিরা রাইফেল তাপ করে আছে, উল্টা পুল্টা হলে গুলি চালাবে। তখন অলরেডি ঝাউতলার দিকে বাঙালি বাহিনীর দাঙ্গা শুরু হয়ে গেছে। তো বিডিআর ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল। আমি কেউ মারা গেলে আমি কেন মরা মানুষ দেশ থেকে বাইরে কী হলে আবার যাবো আর কি। আমি দুষ্টামি করতেছি, আর থালা মাঠে কম্বালিগুলো আমি রেখে আসছি এখানে। তখন ওইখানে একটা সিটি স্টোর একটা ছিল, রাজাকার ফজলের দোকান। ওখানে যে কোনো দিকে পাকিস্তান ফ্ল্যাগ না হলে ওর কাছে থাকবে পাকিস্তানের দ্বারা, ওকে থেকে পাকিস্তান ফ্ল্যাগ আনলাম। লালদিঘির মাঠে প্রথম এই বাংলাদেশের মধ্যে প্রথম আমি পাকিস্তানের ফ্ল্যাগ পড়াই এই গার্মেন্ট এরিয়ার মধ্যে। পড়ানোর পরে আমার বন্ধু সুবিল বসর, সে মারা গেছে, মুক্তিযোদ্ধা ছিল, এই অমল মিত্র, এরা স্লোগান দিচ্ছে জ্বলছে তো জ্বলছে, পাকিস্তান জ্বলছে, পাকিস্তানের দিন শেষ, সৃষ্টি হলো বাংলাদেশ। এর মধ্যে আমাকে আবার রবে বলে তুমি সরে যাও, তোমাকে আবার ধরে নিয়ে যাবে। চলে আসলাম। 3 তারিখ আমরা প্রথম বাংলাদেশের ফ্ল্যাগকে কাল্পনিক ফ্ল্যাগ, তখন মূল ফ্ল্যাগটা আমরা পাই নাই, ঢাকা ছিলাম, তখনও যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদেরকে জানালো যে কি জগন্নাথ কলেজের ভিপি ছিল রাজাভাই বললো যে কি হ্যাঁ আমরা করে ফেলছি, যে বিএলএফের যে ফ্ল্যাগটা ওটাকে আমরা বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ করেছি, সবুজ, মধ্যখানে লাল সূর্য, এর মধ্যে সোনালী বাংলাদেশ। আমরা ওই জিনিসটা আমরা পাই নাই, মানে এটা পাইছি কি লাল বাংলাদেশ। তখন মহিউদ্দিন ভাই সাদা কাগজ আমার 2টা এনে সাদার মধ্যে বাংলাদেশের মানচিত্র করে এটা কাল্পনিক বাংলাদেশের ফ্ল্যাগ করে ফেললো। একটা নিয়ে আমি মিছিল বের করে ফেললাম, আর একটা অমল নিয়ে রেস্টুরেন্টের উপরে টাঙিয়ে দিল, প্রতীকী যে বাংলাদেশ ঘোষণা হচ্ছে, বাংলাদেশের পতাকা বেরিয়ে আসছে। 3 তারিখ বাঙালি ও বাঙালির মানে দাঙ্গাটা খুব চরম আকার ধারণ করলো। আমরাও বন্ধুত্ব নিলাম, নিয়ে এর মধ্যে আমরা এই রাইফেল ক্লাব থেকে, মাদার বাড়ি থেকে, কোতোয়ালি থানা থেকে, বিভিন্ন থেকে আমরা কিছু অস্ত্র সংগ্রহ করে এগুলো রেস্ট হাউসে, আর হচ্ছে হাজারিগঞ্জতে একটা যোগেদা ভবন ভেঙে এখন ফ্ল্যাট বাড়ি করে ফেলছে, ওইখানে নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে আবার বন্ধু নিয়ে রাইফেল ওই বিহারিদের এখানেও যাইতাম। 3 তারিখ সম্ভবত আমাদের ভিক্টোরিয়া জুটমেন্ট, স্পেনের জুটমেন্ট যেটা আছে ওইখান থেকে মিছিল আসতেছে লালদিঘির দিকে। তখন তো সবসময় লালদিঘির মাঠ মানে এটা গণমঞ্চের মতো সবাই আসতেছে দলে দলে। হঠাৎ করে অবাঙালিরা রেলের কোঠা থেকে গুলি করলাম মিছিলে।
তখন মানুষ বিক্ষুব্ধ, কোন ইয়ে থেকে গুলি চালালে দেখে ওর বিল্ডিংয়ের মধ্যে এসে আগুন লাগিয়ে দিল। সেটা ছিল যে কি, টাইগার পাস যে নেভাল ইয়াটা আছে, ঘাটিতে আছে এখন, ওটা পাকিস্তান আমলে ওইটার নাম ছিল নৌঘাটি বখতিয়ার, পাকিস্তানের ইয়ার নাম ছিল। এটা পিছনে একটা 3 তলার ঘর থেকে গুলি করছে। তো আমাদের ছেলের সঙ্গে আমরা যেয়ে দৌড়ে যেয়ে ঘরের নিচে দিয়ে দিচ্ছি আগুন লাগাই, কারণ সবাই বাঙালি এখানে। আগুন লাগাই দেওয়ার পরে ওরা করছে কি, উপরে টাকিতে পানি ছিল, ও পানি ছেড়ে আগুন নিভানোর চেষ্টা করতেছে। তখন আমাদের এক শ্রমিক, ওর নাম ছিল আবুল কালাম আজাদ, নামটা এখন মনে আছে, সে পাশে সে কয়ে আমি যে টাঙ্গিতে বন্ধ করে দিল। ও তখন ছাদে উঠতেছিল, সিঁড়ি বেয়ে গেল সিরিয়া ছাদুটা, তখন নেভির এখান থেকে গুলি করলো তাকে, গুলি করে সেখান থেকে পাখিকে, উড়ন্ত পাখিকে গুলি করলে যেভাবে পড়ে সেভাবে পড়ে। সে আমার দেখা প্রথম শহীদ। ও পড়ার সাথে আমরা ওর লাশকে ফেলে আসলাম না, গুলির ভিতর থেকে ওর লাশটাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে ওইখান থেকে টাইগার পাস ওইখান থেকে মিছিল করে আমরা চৈতন্যগুলি কবরস্থান পর্যন্ত নিয়ে আসলাম। তখন সিদ্ধান্ত হয়েছে কি না, ওর ডেড বডি আমরা লাল দিঘির মাঠে নিয়ে যাব। আমরা লাল দিঘির মাঠে নিয়ে আসলাম, সেখানে জানাজা করলাম, তারপর চৈতন্যগুলিতে দাফন হলো। আর এই যে শ্রমিক যখন মানলো, ও রক্তাক্ত কাপড় টাপড় যখন টাঙাই দিলাম, তখন এখানে এটাকে চট্টগ্রাম শহর বললে হবে না, মনে হচ্ছে কি এটা বঙ্গোপসাগর, উত্তাল ঢেউয়ের মতো শুধু মানুষ নামতেছে। আমার ভাইয়ের রক্ত বেঁচে দিতে দেব না। বিয়ের জন্য এখানে আমরা আবার ঘেরো ইয়ে করলাম, তখন ওদেরকে পাহারা দেওয়ার জন্য আর্মি পাঠাইলাম। আর্মি পাঠানোর পরে এটা শুরু হয়ে গেল দাঙ্গা। 7 মাস বঙ্গবন্ধু ডিক্লেয়ার দিয়ে দিলাম। এর মধ্যে দেখলাম আমরা যে আমাদের অভিভাবক, যাতে শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী, এরও বেরিয়ে আসলো। কর্মী লীগের মধ্যে কালো কথা কমল। ওরার পরে আইন শৃঙ্খলা টোটাল আমাদের ইয়াতে চলে আসলো। তখন নেতা হলো যে জোরামন চৌধুরী, এর আগে ইন্তেকাল করছেন, মহিউদ্দিন চৌধুরী, মৌলভী সৈয়দ, এসএম ইউসুফ, এদের কথায় তখন প্রশাসন সব চলে। ওইখান থেকে ইয়ার আইসো এখানে। এখন এর মধ্যে আমরা এই সিটি কলেজকে কেন্দ্র করে আমরা জয় বাংলা বাহিনী গঠন করলাম। জয় বাংলা বাহিনী গঠন করার পর জয় বাংলা বাহিনীর প্রধান ছিলেন মৌলভী সৈয়দ আহমদ, আর উপপ্রধান ছিলেন মহিউদ্দিন চৌধুরী। আমাদেরকে তখন রিটায়ার আর্মির এসে রাইফেল প্রশিক্ষণ শুরু করাই দিল। রাইফেল কিছু আমরা 7mm রাইফেল কিছু দারোয়ান দেওয়া ছিল, এগুলো পাইছি গুদাম ভেঙে। আবার কলেজের স্কুলে বিএনসিসির কিছু নকল রাইফেল ছিল, ওইগুলো নিয়ে আসে আমরা প্রশিক্ষণ চলতেছে। এই শহীদ ভাই, মহিউদ্দিন ভাই, আমি, অমল, আমাদের শরীর বসর, এনাম, তারপরে সন্তোষ, অনেকে মারা গেছে আছে, অনেকের নামও ভুলে যাচ্ছে, বয়স হচ্ছে তো আস্তে আস্তে। তো এটা নিয়ে আমরা কুচকাওয়াজ পর্যন্ত করলাম। এর মধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হলো রিটায়ার আর্মিরা, রিটায়ার পুলিশ। তখন আমাদের মনোবলটা আর একটু বাড়ল, যে হবে কিছু। তারপরে বঙ্গবন্ধুর ইয়ার পরে 7 মাসের ভাষণের পরে প্রশাসন আমাদের ইয়াতে চলে আসলো। ইন্ডিপেন্ডেন্ট বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করল। বাকিগুলো তো ওইখানে ঢাকার ওই লাইনে আমি আর যাচ্ছি না। ঘোষণা করার পর এটা প্রথমে শিপের মাধ্যমে বাইরে জানিয়ে যাওয়ার জন্য চিটাগংয়ে আপনার ইয়াকে জোরামন চৌধুরীর কাছে মেসেজটা আসলো। ওইখান থেকে এই মেসেজটাকে যেটা আসছে, এটাকে এই রেলের ওয়ারলেসের মাধ্যমে ইঞ্জিনিয়ার এখনও আছেন, ওনার মাধ্যমে আসার পরে এটাকে প্রিন্ট করার সময় নেয়, সাইক্লোস্টাইল করতে হবে। সাইক্লোস্টাইল কোথায় হবে? সাইক্লোস্টাইল ছিল তখন আক্তার জামান বাবু ভাইয়ের বড় ভাই থেকে বসিরুজ্জামান, উনি আমলি করতেন, আর বাবু ভাই তো এমপি ছিলেন।
ওনাদের বাসা ছিল পাতালঘাটের মধ্যে জুপিটার হাউস। জুপিটার হাউসের মধ্যে ওনারা সাইকেল স্টাইল ওই সাইকেল স্টাইল করা শুরু করলো। শুরু করে এগুলো নিয়ে আমরা আবার কিছু মাইক নিয়ে প্রচারণা শুরু করলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, যে যেদিকে পারেন আপনারা বেরিয়ে আসেন। হ্যাঁ, এটা 25 তারিখ দিনের বেলা, এইটা 25 তারিখ, 25 তারিখ রাতের বেলা। রাতের বেলা আমার এই দিন রাত এগুলো একটু হয়ে যাচ্ছে ধরেন স্মৃতি আর কতদিন ধরে রাখবো। এখন 68 বছর চলতেছে, যতটুকু পারি এখনো যতটুকু আছে আর কি। এটা করার পরে আমরা, আর তখনও আমি একটা কথা বলি যে আমার বয়স তখন 15 বছর পুরা হয় নাই। 15 বছর একটা ছেলের কতটা ম্যাচুরিটি তখন থাকতে পারে। তখন আমি আমার সিনিয়র যারা আছে ওরা দেবে বলে ভেবে দৌড়তেছি, ওই জন্য কিছু টরোটা এরা করতেছে, কিন্তু আমরা যেতে নির্দেশ পাচ্ছি ওইভাবে চালাচ্ছি, ঘোরার বাইরে পাচ্ছি চালাচ্ছি। যেমন আমাদের একজন ছিল মারা গেছে, এদের নাম কেউ এখন রাখবে না, রেস্টুরেন্ট থাকতো আব্দুর রহমান দেবতাম, এটা করে নিজেও মানুষ। তো তখন মাইক না পাইলে ওইটা ওই চুঙ্গা ছিল, ওই যে 4,000 বলে বিক্রি হয়ে গেল চুঙ্গা, এই চুঙ্গার মধ্যে এটা ভাঙা চুঙ্গা দিয়ে বঙ্গবন্ধুর সাথে এভাবে ঘোষণা করছে, এটা বলতেছে ওর মুখটা কেটে গেছিল। হ্যাঁ, এইভাবে আমরা করার পরে এই সমস্ত এর মধ্যে আমরা ইপিআর, তখন ইপিআরের ইয়েতে ছিল আপনার মেজর রফিক হালি শহরে, তখন মেজর তার ক্যাপ্টেন। তো এর আগে আর একটা চ্যাপ্টার আছে, সেটা হলো কি আমরা তখন খবর পাচ্ছিলাম যে বঙ্গবন্ধু কিছু সামরিক কর্মকর্তাদেরকে উনি ব্রিফ করে রেখেছেন যে দেশ স্বাধীন হবে, যাতে যুদ্ধের জন্য করে আসছিলেন। তার মধ্যে চিটাগাং ক্যান্টনমেন্টের চার্জে ছিলেন ব্রিগেডিয়ার মজুমদার, পুরো নামটা আমি বলতে পারছি ব্রিগেডিয়ার মজুমদার। তো আমরা জানতাম ব্রিগেডিয়ার মজুমদার আমাদের পক্ষে। ইন্ডিপেন্ডেন্ট করছে কি, এই যখন মানে 11th আওয়াজ শুরু হবে, ওরা অ্যাটাক করার আগে ব্রিগেডিয়ার মজুমদারকে এখান থেকে হেলিকপ্টার নিয়ে গেল, সরে নিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের চার্জে দিল যে কি আব্দুর রশিদ জামজুয়াকে, কর্নেল আব্দুর রশিদ জামজুয়া। কর্নেল আব্দুর রশিদ জামজুয়া ছিলেন যে কি 8 বেঙ্গল রেজিমেন্টের সিও, জিয়া রহমান ছিলেন যে সেকেন্ড ইন কমান্ড, যেমন সিও ছিলেন না। তো আব্দুর রহমান জামজুয়া যখন ভিতরে, তখন 8 বেঙ্গল রেজিমেন্টকে রাত্রে এই যে শপিং কমপ্লেক্স যেটা আছে ওটা ছিল টিসিবির বড়। হ্যাঁ, ওইটার ভিতরে ওরা এক্সপার্ট করে ওরা থাকতো, আর ভিতরে থাকতো জানতো 8 বেঙ্গল রেজিমেন্টের সিপাহীরা কয়েকজনে মিলে গভীর রাত্রে কমান্ডো অ্যাটাক করে আব্দুল রশিদ জামজুয়াকে নিয়ে আসলো ধরে। তো তার মধ্যে অন্যতম যে ছিল, ওর নামটা এখন আমার মনে আছে, পরে আর কোনো হদিশ পায়নি, কিন্তু বেঁচে আসছে, ওর নাম ছিল আব্দুল কাদের। ও যখন ধরে আনার পরে এখান থেকে ওকে গুলি করে মারলো শপিং কমপ্লেক্সের দোতলায়। এখন কিউ একটি স্টোর আছে, ওটা খালি ছিল, ওইখানে দাঁড় করে তাকে গুলি করলো। জিয়া রহমান বাধা দিছিল যে ওদেরকে গুলি করে মারলে ওরা তো আমাদেরকে মেরে ফেলতে পারে, তখনও দেশ স্বাধীন হবে এই জন্য বিশ্বাস অনেকে স্থাপন করতে পারে না। এর মধ্যে তো 9 বেঙ্গলের রিক্রুট যারা ছিল ওদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিল, ওরা ট্রেনিংও পায় নাই, ইবিআরসি থেকে নিয়ে আসলো। আর এখানে ছিল যে আপনার এই যে বেলুস রেজিমেন্ট ছিল, তো ওইগুলো তো আপনার ইতিহাসে পাইছেন। জিয়া রহমানকে যখন সোয়ার জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য পাঠায়, তো ওইখানে আমাদের শ্রমিকেরা এখানে বাধা দেওয়ার পরে সোয়ার অস্ত্র নামাইতে পারছিল না, তখন এখান থেকে লোক পাঠাচ্ছিল আর্মিরা। তো আর্মিদের মধ্যে যারা তাদের বিশ্বস্ত তাদেরকে পাঠাইত, যারা অবিশ্বস্ত তাদেরকে তো পাঠাতে পারে না, তো জিয়া রহমানকে পাঠাইল। পথের মধ্যে যখন বললো যে কি ভিতরে যে আমাদের বাঙালি সেনাবাহিনীকে মেরে ফেলতেছে, তখন সে উঠে এসে বলছে দেন। এখন ঘটনাটা দেখে তাদের ভিতরে কী হচ্ছে তো আমরা বুঝতে পারতেছি না। এর মধ্যে কালুঘাট বেতার কেন্দ্র থেকে তো হামলা সাহেব স্বাধীনতা ঘোষণা করলেন, পরে জিয়া রহমান সাহেব ও বঙ্গবন্ধুর পক্ষে করলেন। সেখানে একটা ঘটনা আছে কি, মধ্যখানে রেডিও থেকে একটা অ্যালার্ম দিচ্ছিল পাকিস্তান গভর্নমেন্ট
যে একজন বাঙালি মেজরকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল, নিয়ে নামটা মুহূর্ত আমার মনে নাই এবং ওইটাকে ইতিহাসকে ঘাটলে পাওয়া যাবে। ওনাকে দিয়ে একটা বক্তব্য দিল যে কি রেডিওতে, যে সমস্ত বাঙালি সৈনিকরা এবং অফিসাররা ক্যান্টনমেন্ট থেকে আপনারা বাইরে গেছেন, আপনারা ক্যান্টনমেন্টে চলে আসেন আবার, কারণ এখানে আমাদের সাথে ওরা ভালো ব্যবহার করতেছে, আমরা স্ব চাকরিতে আপনারা পুনর্বহাল থাকতে পারবেন, আমিও ক্যান্টনমেন্টে আছি। এই অ্যালার্টটা যখন দিল আমার মনে, তখন আমাদেরগুলো মনে করলো যে না, আমাদের কোনো আর্মি অফিসারকে দিয়ে আমাদেরকে একটা অ্যালার্ট দিতে হবে, যাতে করে যে সমস্ত আর্মিরা বেরিয়ে আসছে ওরা না ঢুকে আর। তখন জিয়া রহমান বলে কি অনির্বাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি স্বাধীনতা ঘোষণা করতেছি। তার মানে হচ্ছে কি পলিটিক্যাল জনযুদ্ধের ঘোষণাটা প্রথম আসছে বঙ্গবন্ধুর পক্ষ থেকে এম হান্নান বলেছে, যেহেতু বাঙালি সৈনিকদের মনোবল বাড়াইতে হবে, যারা বেরিয়ে আসে যাতে ওরা আবার মনোবল হারিয়ে আত্মসমর্পণ না করে, সেই জন্য জিয়া রহমানকে দিয়ে আমার মনে হয় এটা আবার ঘোষণাটা দেওয়াই ছিল। এম হান্নানরা একে খান এটাতে যুক্ত ছিলেন। তাই এর মধ্যে উনি এর থেকে ডাইরেক্ট ওনার যে ট্রুপ ছিলেন 8 বেঙ্গল রেজিমেন্টে, দ্যাট ইজ 16 শপিং কমপ্লেক্সে, উনি সেখান থেকে না দিয়ে উনি চলে গেলেন যে কালুরঘাটের দিকে। আমরা 26 তারিখ রাত্রে আমাকে মহিউদ্দিন ভাই বললেন কি চলো আমরা ক্রিয়াতে যাবো, ওই যে কলেডেঙ্গা পাহাড়ে। আমি মহিউদ্দিন ভাই, মোসলেম ভাই, আমরা একটা ল্যান্ড ক্রুজার জিপ নিয়ে আমরা গেলাম। কি জন্য? বাইক থেকে বর্ডার থেকে কিছু ইপিআর আসছে এখানে, আর আমাদের বেঙ্গলে কিছু সৈন্য এখানে জমায়েত হয়েছে, এ খবর পাইলাম। গেলাম, কিন্তু গভীর রাত পর্যন্ত আমরা চেষ্টা করে ওদেরকে ট্রেস আউট করতে পারিনি। আবার আমরা ব্যাক করলাম। ব্যাক করে আমরা যখন আসতেছি তখন জাহাজ থেকে সেলিং চলতেছে। সেলিং মানে আমাদের ক্যান্টনমেন্টের উপরে, পুলিশ এরিয়ার উপরে, দামপাড়ার উপরে সেলিং করতেছে, আর আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টের উপরে, এইগুলোর উপরে আকাশ লাল দেখতেছি আমরা। আমরা রাত্রে মিসকা হোটেলের দোতলায় অবস্থান নিলাম। অবস্থান নিয়ে সকালে একটা মহিউদ্দিন বলে চলো আমরা এক কাজ করি, আমরা এখানে যে ট্রুপটা আছে ওদেরকে আমরা সরাই দিব, সরাই কালুরঘাটের দিকে নিয়ে যায়। যেহেতু ভিতরের অবস্থান এখন আমরা বুঝতেছি না, কমান্ডিং অফিসার নয়, তবে তার আর্মিরা আমাদের কমান্ডে আসবে না, এটা অবস্থানে নিয়ে যায়। ইন দ্য মিন টাইম মেজর রফিক সাহেব ওনার ট্রুপ নিয়ে, ইকুয়েদেরকে নিয়ে সিএরবিতে কাঠের বাংলোতে চলে আসলেন। কাঠের বাংলোতে আসলেন যে ওনার দুইটা ইয়ে ছিল, একটা হলো যে কি কাঠের বাংলোর উপর থেকে ওই সাইডে গেলে আপনি দেখবেন যে দুই পাহাড়ের মধ্যখান থেকে বন্দরের দিক থেকে যদি কোনো সেনাবাহিনীর আর্মি আসে, ওদেরকে অ্যাটাক করার জন্য খুব উত্তম একটি স্থান উপর থেকে অ্যাম্বুশের জন্য। সম্ভবত উনি ওই যুদ্ধের কৌশল হিসাবে ওইটাকে ইয়ে করলেন। করার পরে আমরা তখন 27 তারিখ ভোর 8টার সময়, আমি, মহিউদ্দিন ভাই, মুসলিউদ্দিন, একজন আর্মি ছিল নাইব সৈয়দ সিদ্দিকুর রহমান, আমরা একটা ল্যান্ড ক্রুজার জিপ নিয়ে কিছু খানা টানাও নিচ্ছি, আমরা 16 দিকে আসবো। তো এর মধ্যে আবার আমাদের মধ্যে অমল মিত্র উঠতে চাইল। মহিউদ্দিন বলল, অমল তুই থাক, মানে আমি ইউনুস যাচ্ছি, আমার কথা বলবো। তো ও আবার আমরা বন্ধু, তো ও বলছে কি ইউনুস যাচ্ছে, আমাকে নেবেন না আপনি, কথা না তুই রেস্টুরেন্টে থাক, একজন না একজন থাক। দেখেন ব্যাপারটা হচ্ছে কি আল্লাহ গফুর রহিমে যদি কারো হায়াত রাখে, কীভাবে বাঁচিয়ে রাখে, এটা মিরাকেল। উনি অমলকে থাকতে বললেন, আমরা উঠলাম। উঠার পরে যখন আমরা টাইগার পাশে টাইগার পাশ, এটা নেভেল এভিনিউ এখানে আসছে, নেভেল এভিনিউ আসলাম, তখন এই পাকিস্তান নৌ কমান্ডোরা ভিতরে ঢুকে গেছে। ঢুকে কাঠের বাংলোতে সিএরবিতে আমাদের ইপিআর হয়, এর অপোজিট সাইডে এসপির পাহাড়ের মধ্যে ওরা অবস্থান নিয়ে গেছে। এসপির পাহাড় থেকে রাত্রে ওরা চলে আসছে এই কমান্ডার মমতাজের বাসায়। যখন ওর বাসায় এসে এখানে দেখলাম, আমরা তো ওরা যে বেশি হচ্ছে না ইমোশনাল ইয়েতে, আমরা ওদেরকে অ্যাটাক করে বসলাম, যে সাদা পাইছি। তো অ্যাটাক করার পর আমাদের কাছে ছিল 2টা রাইফেল শুধু, নাইসুরের কাছে ছিল একটা গ্রেনেড, মুসলিম ভাইয়ের কাছে আমাদের কাগজপত্র ছিল। আমাদের গুলি ছিল 7 রাউন্ড করে, আমরা 7 সেকেন্ড টিকলাম। এখন পাবলিক এসে পাথর মারতেছে,
আমাদের পক্ষে এসে ওদেরকে পাথর মারতেছে, পাবলিক ঝাঁকে মারতেছে, দেখতেছি চোখ সামনে। এক পর্যায়ে আমরাও লাশের সাথে পড়ে গেলাম, আসলে রক্তের ভিতরে হয়ে গেল। তখন ওরা আমাদেরকে বেছে আমাদেরকে তুলে ফেলে, আমরা 4 জন অ্যারেস্ট হয়ে গেলাম। আর আমাদের যে ড্রাইভার ছিল সে করছে কি কৌশলে, যে জিপ আমরা ছিলাম ওই জিপটাকে গুলি করে মানে টায়ারগুলো ফাটিয়ে দিয়েছিল, সে টায়ারের উপর চালাইয়া সে ব্যাগ দিয়ে চলে। ওরা যখন আমাদেরকে নিয়ে ব্যস্ত, সে পিছন দিকে ঢুকে দিয়ে ডাকছে। বাইকের রেস্টুরেন্টে খবর দিল যে মহিউদ্দিন ভাই, মুসলিম ভাইদেরকে ধরে ফেলছে, মেরে ফেলবে। তো আমাদেরকে এখান থেকে ধরে নিয়ে গেল আপনার কাজীদের মোড় আছে, এখানে এই যে গোল মোড়টা আছে, মোড়ের মধ্যে আমাদেরকে দাঁড় করাইলো। দাঁড় করাইয়া তাহলে ওরা মেশিন গান তাক করলো, তোমরা কলমা করো। তো আমরা বুঝতে পারলাম যে কি মেরে ফেলবে। আমরা তৈরি হলাম যে কি মৃত্যুর সময় যখন মৃত্যু আসে, আদালত ফেরত আসে, মানুষের তখন হসপিটাল থাকে না যে আমি মরে যাবো এখন, এই কথা স্মরণ হলে মনে হয় মানুষ ইয়ে হতো। আমরা দেখতেছি সে কলমা পড়েছে, এটাকে কক করলো, চাইনিজ স্ট্যান্ডার্ডটাকে কলমা পড়লো, জানে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ার আগে পিছন দিক থেকে পাবলিক বেড়ে পাথর মারা শুরু করলো। ওদের মত মারা ছেলে জয় বাংলা চিৎকার করে পাথর মারা শুরু করলো। তখন যে আমাদেরকে গুলি করার জন্য যে ইয়ে করলো, যে তার করলো, স্ট্যান্ডার্ড কক করলো, সে আবার ঠিক এমন টার্ন হয়ে ওদের দিকে গুলি চালাতে শুরু করলো। ওর গুলি খায় মরতে আমরা দেখতেছি, কিন্তু আমাদের কিছু করার নাই। আর ভাগ্যটা কি দেখেন, মানুষের হয় একটা কীরকম হয়। ওটা তো আমাদেরকে ধরে প্রথমে চেক করলো যে আমরা মুসলমান কি হিন্দু। যদি অমল পাইতো হিন্দু, সাথে মেরে ফেলতো, দেরি 1 সেকেন্ড দেরি করতো না। এখন হয়ে গেছে কি ওরা মারার পরে আমাদেরকে আবার চেক করলো, কর্ম করাইলো, আবার দাঁড় করাইলো, এইবার মেরে ফেলবে। মানুষ নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ দেখে যে ওদের ইয়ের থেকে, যে নেভালেন্ডের এখান থেকে সাদা রুমাল উড়াই এক অফিসার বলছে কি চারুকে এদের ভেজ দেবো, 4 জনকে ওর এখানে পাঠাই দেবে। তো যেহেতু অফিসার বলছে সে তার মারতে পারতেছিল বলি, তখন সে রাইফেলের বাট দিয়ে আমাদেরকে পিটাতে নিয়ে আসলো এখানে, এই কমোডর মন্ত্রের বাসা এখানে সামনে দিয়ে এখানে ইয়ে করলো, রাখলো। ওইখানে রাখার পরে মানে মাইকটা যে কীভাবে হয় সেটা একটা ভাষা বলার মতো না। হ্যাঁ, আমাদের এই কারো হাত ভাঙে দিচ্ছে, কারো পা ভাঙে দিচ্ছে, কারো ইয়া করতেছে, সূর্যের দিকে চাইয়ে থাকতে হইতেছে। আমরা এই হাতটা দেখে ভাঙাতে হচ্ছে, ভাঙছে এগুলো। আর তখন আর ট্রিটমেন্টও হয় না, জোড়া লাগাই থাকে না, এগুলো এখানে বাঁকা দেখা যাবে, আঙ্গুলগুলা সব ডিসপোজিশন। যাই কেন আমাদের একটা লাগতেছে না, কারণ আমরা তখনও স্বাধীনতার মন্ত্র উদ্দীপ্ত। এর মধ্যে আমাদের নাইট সুবেদার যে ছিল, আর্মি সঙ্গে তো আর্মি ছিল, ও কেমন করে হাতের বাঁধনটা খুলে ফেলে, বেঁধে সে পাহাড় থেকে রোলিং করে সে ভাগার চেষ্টা করছিল। ওরা যে রাত্রে যে ট্রেঞ্চ করে রাখছে, ওইখানে ওদের পজিশন আছে, তা আমরা তো জানি না, দেখি করিনি আগে। যে পশে একবারে নেভাল কমান্ডার ঘাড়ের উপরে যে সেন্ট্রি ডিউটি দিচ্ছে, ওকে ধরে আনলাম। তারা বললো যে কাজ করো, 4 জনকে ভাববে পায়ের মধ্যে গুলি করে দেবো যাতে ভাবতে না পারে। আর ওরা আমাদেরকে বাঁচিয়ে রাখানোর তখনও কারণটা হচ্ছে কি, যে শহরের ভিতরে কোথায় কোথায় আমাদের মুক্তি বাহিনীর, মুক্তি বাহিনী হয় না, জয় বাংলা বাহিনীর কোথায় কোথায় ঘাঁটি আছে, কোথায় কোথায় এমিউনিশন আছে, এইগুলো হচ্ছে তারা আমাদেরকে জানার জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখলো। তো এখানে একটা মজার ঘটনা হচ্ছে কি, যে কমান্ডোগুলো ছিল, ওরা সিটি কলেজে 9-এ পড়তো, করাচি বোর্ডের আন্ডারে, উর্দু মিডিয়ামে। এরা আর মধ্যমেকে চিনছে, আমাদেরকে সবাইকে চিনে ফেলছে, ওরা তো ছাত্র নেতা সব। তো বসকে বললো যে এদেরকে পিটাইলে অনেক কিছু বেরিয়ে যাবে। তখন আমাদেরকে এখানে বেদংশে মারতেছে, পিটাইল।
পিটে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে কি একটা ট্রাক আসলো। তারা মনে করলো মনে এখানে রাখাটা নিরাপদ। আচ্ছা, এর মধ্যে হলো কি রেস্টুরেন্ট যখন খবর পাইলো ওরা ওইখান থেকে এসে এটাকে অ্যাটাক করলো আমাদের কিছু সিভিল আর্মিরা। তো আমরা শুনতেছি এখান থেকে হচ্ছে গুলি ঠুস করে একটা এদিক থেকে মেশিনগানের ধার ধরে গুলি। তো আমাদের তার বেশি টিকতে পারি না, তখন ওরা একটা ট্রাক কল করে এলে আমাদের 4 জনকে ট্রাকে তুলে ফেলে। ট্রাকে তুলে ফেলার পর আমাদেরকে নিয়ে যাচ্ছে এইখানে। যখন এই যে এই মোটার মধ্যে যখন এটা কারে নিচ্ছি, এদিক দিয়ে আবার মেজর অফিসে তখন ইপিএলকে দিয়ে আবার ওই ট্রাকটাকে অ্যাটাক করলো। অ্যাটাক করে ওদের আর্মসের সামনে আমাদের এগুলো খুব একটা আমরা টিকতে পারে না। তবে এটা বুঝতেছি এরা উইন্ডে পেয়েছে, কিছু রক্ত আমাদের গায়ে পড়ছে, সেই জন্য আমরা বুঝতে পারছি। সেখান থেকে আমাদের নিয়ে গেল টাইগার পাস। এখন যে নেভাল ইয়েটা আছে ওইখানে এখন যে হলটা করছে, হলের পাশে আপনার ওদের কোর্ট ইয়া ছিল, কোর্ট মানে অস্ত্রাগার এবং ওই যে বন্দীদেরকে রাখার জন্য যে সেলগুলো আন্ডারগ্রাউন্ডের ভিতরে, ওইখানে আমি আর মজদুম ভাই এক সেলে, মোস্তাক ভাই আর নাইক সাহেব এক সেলে। ওইখানে আমার পরে নির্যাতনের কথা বললে 1 ঘন্টা শেষ হবে না। আমাদেরকে পা উপর দিয়ে মাথা নিচে দিয়ে বাঁধে রাখতো, মারতেছে, নখের পিঠ ইয়া করতেছে, পিঠের মধ্যে সুই ঢুকাইতেছে, এগুলো করতেছে। হঠাৎ রাত্রে দেখে যে কি মজদুম ভাইকে আমার সেল থেকে বের করে ফেললো, আর নাইব সাহেবদেরকে মোস্তাক ভাইয়ের সেল থেকে নিয়ে বের করে ফেললো। বের করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার আধা ঘন্টা পরে 2টা গুলির শব্দ। তো গুলির শব্দের আমি আর মুসলিম ভাই পাশাপাশি ছেলে। মুসলিম ভাই কেন আমাকে বললো, কয় না গুলির শব্দ শুনছো? আমি শুনছি। কয় মহিউদ্দিন ভাইকে মেরে ফেলছে। এখন মহিউদ্দিন ভাই আসছে, নাইসুবেদারকে মেরে ফেলছে, আমাদের তো কিছু করার নেই। আল্লাহকে না কাঁদতেছে বলুন, আমরা ছোট বয়সও কত। তো দেখি যে হঠাৎ করে ওখান থেকে লোক আসলো, এসে বললো যে হ্যাঁ তোমাদের 2জনকে মেরে ফেলছে। সকালে আমাকে আর মুসলিম ভাইকে আবার ওরা ওদের অফিসে নিয়ে গেল। ওইখানে দেন একজন নাগাল ছিল, ও হচ্ছে ক্যাপ্টেন ভাট্টি, আমার নামটা এখনো মনে আছে, ক্যাপ্টেন ভাট্টি, মাথার চুল কম। ক্যাপ্টেন ভাট্টিটা হচ্ছে ক্যাপ্টেন মানে হচ্ছে আমাদের ব্রিগেডিয়ারের সভা, নেভির ইয়েটা। তো সে তার সামনে নিয়ে যাওয়ার পরে দেখলাম যে এক পর্যায়ে ও তো ওর লোকজনকে লাগাইছে পিঠাইতে, এক পর্যায়ে সে নিজেই উঠে পিঠা শুরু করলো। মেয়েরা বললো যে আজকে তোদেরকে শেষ করবো, পরের 2জন শেষ করে ফেলছে। যাই হোক, সকালে ওইখান থেকে মাইটার খেতে আমরা পড়ে আসি রুমের ভিতরে। তো এর মধ্যে ওরা কী খাবে আর বুঝতে পারি না। আমার তখন দাঁড়াইলে পায়খানা প্রসাব আসতে রক্ত যাচ্ছে, শুইলে তাকে দিয়ে মুখে দিয়ে রক্ত হচ্ছে। তো আমি মুসলিম ভাইকে বারবার বলছি, মুসলিম ভাই আমি মনে হয় মারা যাবো, আপনি ভালো থাকেন, হ্যাঁ। আর লাশ কোথায় দিবে দেখে বলা হচ্ছে, পারলে আমার মা বাবাকে একটু খবর দিবেন। তো সে কাঁদতেছে। 2-3 দিন পরে এর মধ্যে উপরে টাঙিয়ে রাখতো, শুনতে যেত, মানে নির্যাতন এগুলোর কথা বলা যাবে না, এগুলো বললে অনেকগুলো অপসময় লাগবে। তা আমরা 2জনকে দেখে একদিন আবার একটা ট্রাকে করে আবার নিয়ে যাচ্ছে, 2জনকে শোয়ে মাথার উপর দিয়ে আমাদের গায়ের উপর দিয়ে ওরা পাটা রেখে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে ট্রাকে করে টাইগার পাস থেকে। তো কতটুকু যাওয়ার পরে একটা স্টিমারের শব্দ শুনলাম, বড় একটি স্টিমারের আওয়াজ। আবার যখন শুনলাম মুসলিমরা আমাদের কত নিয়ে স্টিমারের আওয়াজ, কত আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আমার লোক যে সম্ভবত এটা কর্ণফুলের ধার, আমার মনে হয় আমাদেরকে মেরে কর্ণফুলিতে ফেলে দেবে, ওরা তো আর দাফন করবে না, কর্ণফুলিতে ফেলে দেবে। তো আমাদেরকে নিয়ে গেল থেকে তখন এখন বিয়ের ইসা খান যেটা আছে ওইটা ছিল তখন নিউমরি নেভাল বেস বসতো, ওইখানে নিয়ে গেল ওদের এই অফিসের পাশে একটা পাওয়ার হাউসের পাশে বসাইলো। তো বসাই বলতেছে কি তোমার এখানে মেরে ফেলে দেবো, কি লাশ কী করবো। তো মুসলিমরা বলতেছে আমার লাশ আমার মার কাছে পৌঁছাই। তো আমাকে বললো আমার লোক আমার মা বাবা, তো আমার লাশ দেখতে মরে যাবেন না,
কোনো মতে ফেলে দিল। তখন আমাদের পাশে নেভির ওদের যে ইয়াগুলো আছে, তখন তো সব কমান্ডো ইয়াগুলো চলতেছে। এই কমান্ডোরা ওরা সিগারেট খাচ্ছে, একটা সিগারেট খায় আমাদের ঘাড়ের মধ্যে লাগায়, একটা খায় ঘাড়ের মধ্যে লাগায়, মানে ফক্স উঠলে যেমন হয় মানুষের দাগ দাগ, এগুলো সব ঠোসা করতেছে আমাদের গায়ের মধ্যে। হ্যাঁ, তো এখানে একটা কথা হলো যে কি ওরা আমাদের ঠিক মতো খাওয়া দিত না। ওরা করতে কি, ওরা খেয়ে রুটির কাঁচাগুলো যেগুলো কাঁচা থাকতো ফেলে দিত, ওইগুলো করে এনে আমাদেরকে দিত। আমরা 2-3 দিন পর ওইগুলো খেতাম আর বাথরুম দিয়ে পানি খেতাম। বুঝতে পারছি? তো এখানে একটা ঘটনা উল্লেখ করে আমাদেরকে ধরলো যে মার্চের 27 তারিখ, আমরা মার্চের 28 তারিখ একই গ্রুপ, ওরা যখন ডিসি পাহাড়ের মধ্যে আমাদের ইপিআররা আছে, এই খবর পাইয়ে ওরা ওদিকে প্রসিড করলো। পথের মধ্যে আমাদের আর 4 জন লোক, দীপক, জাফর, বসর থেকে আত্মাজন বাবু ছোট ভাই বসর, আর একটা মাবু, ওরা একটা জিপ নিয়ে যাচ্ছিল মুমিন রোড ধরে। ওদেরকে দেখার সাথে সাথে দেরি করে গুলি করে দিচ্ছে। গুলি করার পরে ওরা 4 জন মারা গেছে। 4 জনের মধ্যে ওদের লাশ এখনো মুমিন রোডের মধ্যে খবর দিচ্ছে যে কে সংরক্ষণ করে না, ফেলে রাখছে, রয়ে গেছে, ওরা আছে। ওদেরকে মারলো 28 তারিখ, অথচ একই গ্রুপের হাতে আমরাও ধরা পড়ে আমরা এখন বেঁচে রয়ে গেলাম। ওই উপরবেলা কাকে কীভাবে রক্ষা করে কেউ বলতে পারে না। তাই ওইখানে নেওয়ার পরে আমাদেরকে টাকার পাশে ইয়াতে নিউমোনিংয়ে, তো দেখে একটু খুব মানে পিঠাচ্ছে, মানে যে কোমরের বেল যেটা আছে, বেল দিয়ে পিঠাচ্ছে আর কি। তো পিঠাইলেও আমার একটু ভালো লাগছে, যখন তখন আমাদেরকে ভাত দিছে, অনেকদিন পর একটু ভাত চাই, মানে কোনো ইয়ে না, তরি তরকারি নেয়, শুধু আপনার ভাত। ভালো লাগলো। ওইখান থেকে আমাদেরকে দেখে নিচে নামাইয়া দেখলাম যে এখানে আরও 20-25 জন লোক এখানে বন্দি আছে বাঙালি। যাই দেখে হঠাৎ করে মধ্যম ব্যাগ আছে। এখন মধ্যম ব্যাগে তখন পিঠা ছিল, মানে মারতেছিল। মধ্যম ব্যাগ কান্না বন্ধ হয়ে গেছে আমাদের ভাই, যে ওরা সাইকোলজিক্যালি ইয়ে করছে কি, মানে মধ্যম ব্যাগদেরকে বলছে কি আমাদেরকে মেরে ফেলছে, আমাদেরকে বলছে কি মধ্যম ব্যাগকে মেরে ফেলছে কথা বের করার জন্য। কিন্তু আমরা তো মরে গেলে তো আমাদের কথাটা বের হবে না। ওইখানে রয়ে গেলাম। ওইখানে এই কিছু নিরীহ মানুষ ধরে আনলো, মারলো অনেক। ওইখানে ফজল কাদের ছিল, নাসির সওদাগর, তারপরে এর আরও অনেক ছিল। আমাদের রহমতুল্লাহ ভাই মারা গেছেন, অনেক প্রায় মারা গেছেন না ছিলাম আমরা। ওইখানে আমাদেরকে স্কোয়াশ ইয়ার মধ্যে নিয়ে গেলো। প্রথমে হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজতাম, রোদে শুকাইতাম। আর এই হারাম দাদা সব মাঠে পায়খানা করতো, পায়খানাগুলো আমাদের গায়ের উপর দিয়ে এই বর্ষার পানির সাথে যেত। আর আমরা যদি বলতো আমরা একটু বাথরুমে যাবো, পায়খানায় যাবো, প্রস্রাবখানে যাবো, তো আমাদেরকে মাঠের মধ্যে দিয়ে নিয়ে যেত, যে ময়লার উপর দিয়ে ডিগবাজি খেতে খেতে, মানে মাথা দিয়ে ডিগবাজি খেতে যেতে হবে, আর নিতে দিল না। ধরুন আমরা পায়খানা শুরু করলাম, সবাই লাইন ধরে বিয়ারি ধরে লাইন ধরে বসছি, পায়খানা শুরু করছি কে, প্রস্রাব শুরু করছি কে, ইয়াস করে না বন্ধ করা, খারাপ হবে আর চলে আসে। মানে ভালো মতো খাওয়াতে দিত না, পায়খানা প্রস্রাব করতে দিত না। তো এইভাবে এখানে ছিলাম। ওইখান থেকে আমাদেরকে ওদের রাস্তাঘাট বানানোর জন্য লেবারের মধ্যে ব্যবহার করতো। তারপরে এখান থেকে আবার মাঝে মাঝে শিপে নিয়ে যেত, যেহেতু কোনো শ্রমিক যোগদান করে নেয়, আমাদেরকে আবার শ্রমিক হিসেবে লেবারের কাজ করাইতো, পিঠাইয়ে আমাদের মাথার চুলগুলো সবগুলা একবারে আসে দিয়েছিল, চোখের বুমটো এখন কেটে দিচ্ছিল। কেটে দেওয়ার পরে একবার হঠাৎ করে দেখলাম যে কি আমাদেরকে স্কোয়াশ ওই রুমের মধ্যে রাখছে, ওখান থেকে বের করলো। বের করলে সবাইকে পিঠাইতে ইয়ার মধ্যে তুললো, একটা বাসের মধ্যে। তো এখন ধরেন আমরা যেহেতু যুদ্ধবন্দী, মায়ের যা সহ্য করতে এসেছে, দিলে হলে বা দিলে নাই, আমাদেরকে নিয়ে গেল। তখন দেখলাম জেলখানে নিয়ে যাওয়ার পরে জেলখানের মধ্যে আমরা পাইলাম যে কি ওই যে ইবিআরসি থেকে 9 বেঙ্গল রেজিমেন্টে যে সমস্ত জওয়ানদেরকে রাখছিল, ওরা সবগুলো জেলের ভিতরে আছে। ওদেরকে এক পাশে আমাদেরকে আলাদা করে রাখতে। তো এখানে আমাদের সবচেয়ে মানে যেটা অ্যাডভান্টেজ ছিল সেটা হলো কি, আমাদেরকে নেভিরা ধরেছিল যে কি রাইফেল সহ ফাইটের মধ্যে। কিন্তু ওরা যখন আমাদেরকে ল্যান্ড ফোর্সের ইয়ের মধ্যে হ্যান্ড ওভার করে,
তখন এখনকার মতো মামলা লিপিবদ্ধ হইতো না যে এই ধারার মধ্যে এই ধারা দিয়ে ওকে আরোপ করলাম, কিছু না, জাস্ট বন্দির মতো থ্রো করে দিল। ওইখানে রাইফেল সে ধরছে এটার কোনো ইয়ে নাই, উল্লেখ নাই। ওইখানে দেখলাম যে কিছু ফায়ার ব্রিগেডের লোককে রাখছে, কিছু রাস্তার পাগলকে রাখছে, মানে রাস্তার মানে লোক লাগছে মানুষকে রাখছে, ওরাও আছে। তো এখানে সবচেয়ে এটা ইয়ে হলো যে মজার জিনিস হলো যে ওইখানে যাওয়ার পরে আমরা সুইপারকে দিয়ে বাড়িতে খবর দিলাম যে আমরা বেঁচে আছি। এর আগে পর্যন্ত কিন্তু আমার এই গাড়ি জানানো হয়ে গেছে, 4 দিনের ফাতে হয়ে গেছে। যেহেতু এখানে লাশের ভিতর আমরা ছিলাম, যারা দূরে থেকে দেখছেন যে আমরা মারা গেছি, লাশ পড়ে আছে, তো তখন তো আর লাশের কিছু ট্রেস আউট করার মতো কেউ নয়, দাফন করার। তো বাড়িতে 4 দিনের ফাতে হয়ে গেছে, গাড়ি জানানো হয়ে গেছে, কিন্তু আমরা খবর দিলাম যে আমরা জেল থেকে আমরা বেঁচে আছি। এটা আমার বাড়ি পর্যন্ত যেতে পারে না, তাই এখানে তো ওই সময় ছিলাম জেলার ছিলেন যে খালিদ সাহেব, হাটাদারি বাড়ি। তো আমি যেহেতু ফেব্রুয়ারি 3 তারিখ জেল থেকে সাদাঘাটে বেরিয়েছি, ওনার সাথে আমার পরিচয় ছিল, ওনাকে আমি মামা ডাকতাম, বয়স্ক। উনি আবার ইনডাইরেক্টলি আমাদের পক্ষের, যেহেতু চাকরি খাতিরে চাকরি করতে হইতেছে। তো এখন আমরা জেলখানায়, তো আমাদের এখন প্রচেষ্টা হচ্ছে কি জেলখানা থেকে কীভাবে আমরা ভেঙে আবার যুদ্ধে অংশগ্রহণ করব, দেশটা স্বাধীন হয় নাই। আর আমাদের মতো ছেলেরা আমরা যদি জেলের মধ্যে পৌঁছে থাকি, যুদ্ধ করবে কি? কারণ আমরা তো আদর্শান্বিত, বঙ্গবন্ধুর নির্দেশে দেশ স্বাধীন করার জন্য আমরা যুদ্ধে অংশগ্রহণ করতেছি। তো ইন দ্য মিন টাইম মধ্যমে চেষ্টা করলাম যে সুপারদেরকে দিয়ে প্রথমে আমরা খবরটা করলাম, কিন্তু ওই খবরটা পাইছে শুধু ওনার বাড়িতে, কিন্তু ঠিক মতন পাইছে কিনা সেটা আমরা বুঝতে পারতেছি না। ইন দ্য মিন টাইম আমরা চেষ্টা করলাম যে কীভাবে আমরা জেল থেকে ভাগতে হবে। একটা মাত্র পথ আমরা বের করলাম, সেটা হচ্ছে কি জেলখানার ভিতরে তখন পৌরসভা ছিল, পৌরসভা এই ময়লার গাড়িটা ঢুকতো। তো ময়লা গাড়ি ঢোকার পরে ময়লার গাড়ি যে সুপারভাইজার ছিল, সে ছিল আমাদের মান্নার ভাইয়ের ভাতিজা। মধ্যে ভাইয়ের সাথে অ্যারেঞ্জমেন্ট করলো যে আমরা এই শুয়ে পড়বো, আমাদের উপর দিয়ে ময়লা ঢালবে, ময়লা ঢাললে ময়লার ভিতরে করে আমরা বেরিয়ে আসবো। এখন উনি বলল যে কেউ একটা অপেক্ষা করেন, এবার নিয়ে যান, নেক্সট ট্রিপে আমি আপনাদেরকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার সময় দেখা যায় গেটে যখন আসছে, ওরা লম্বা লোহার রডকে একদম চেয়েছে, ওইটা দিয়ে গুটে মারি দেখে যে ময়লার ভিতর কেউ যাচ্ছে কিনা, তাই এটা কাপড় উপর দিয়ে দেখে রক্ত লাগছে কিনা। তো যখন এটা দেখে তখন সে বলছে কিনা এটা নিরাপদ হবে না। ইন দ্য মিন টাইম জেলখানার তখন চার্জে ছিল যে কি ক্যান্টনমেন্টের স্টেশন হেডকোয়ার্টার যে ক্যাপ্টেন, সে অরিজিনাল ছিল বেলুচিস্তানের লোক। আমরা আবার বুঝতাম যে বেলুচিদের মানসিকতা পাঞ্জাবিদের মানসিকতা। যেমন ধরেন আমি একটা কথা এখানে আনি, আমরা যখন নেভাল এর মধ্যে যে নিউমনি নেভাল বেজে যখন ছিলাম মারত, তখন একদিন এক লোক এসে খুব পিটাইতেছে, মায়েরা আমার মুখে বলতে ধাম করে মেরে। তো আমার মনে পড়তেছে এখানে এগুলো মারতেছে, সে বলছে কি क्या आज़ादी मांगते हो? तो आज़ादी मांगने से जान कुर्बान देना होगा। ওইখানে যখন মানে পাকিস্তান আর্মির হাবিলদার মারতেছে আমার মায়েরে, বলে कि तुम आज़ादी मांगते हो, आज़ादी मांगने से जान कुर्बान देना होगा, और जान कुर्बान देने सीखोगी, सीखा कोई तो लड़ो, नहीं तो सरेंडर कर दो। তখন সে বলে মেয়ে বালুস, সে কথাটা আমাকে বললো যে একটা শিক্ষা দিয়ে দিল যে তুমি স্বাধীনতা চাও, তাহলে তোমার জান কোরবান দিতে হবে। যান যদি কোরবান দিতে পারো তুমি লড়ো, আর নয় আত্মসমর্পণ করো। আমি বেলুস, মানে বেলুসের ভিতরে কিন্তু পাঞ্জাবিদের ভিতরে একটা ক্ষোভ ছিল। এই জিনিসটা আমার মাথায় আসলো, তাকে তো সেলেক্ট করা দরকার আমার, সেটা আমার শিক্ষা দিয়ে গেল। আমি তো মরতে আসছি, কোরবান দিতে হবে যা। তো ঠিক জেলখানে যখন আসলাম, জেলার আমাকে বলে কি এখানে যে চার্জে আছে সে ক্যাপ্টেনটা হচ্ছে বেলুচি, লোক ভালো।
আমি দেখি কিছু করা যায় কিনা। তো সে রাউন্ড মারতেছে, তো আমাদেরকে বলে দিল যে তুমি কাজ করো, তোমরা সব পাগল হয়ে যাও, সব পাগল হয়ে যাও। তো জেলারকে সে জিজ্ঞেস করলো তোমার এগুলো কি, যে ল্যাংটা দৌড়তেছে? স্যার এখানে কিছু পাগল ধরে আনছে, এখানে ওরা আমার জেলখানাটাকে একদম বরবাদ করে ফেলছে, যেখানে পায়খানা করে, এখানে ময়লা করে, এখানে ইয়া করে। কজন হবে জিজ্ঞেস করলো সে, কজন হবে, 20-30 জন হবে। তো সে জেলার আবার তাকে বলতেছে কি স্যার এগুলোকে মেরে ফেলেন। এটা ও বলছে যে মানে ওর সিম্পেটি আদায় করার জন্য, যে স্যার এগুলো মেরে ফেলে, এগুলো আমার জেলখানা রাখলে আমার জেলখানার সমস্যা হয়ে যেতেছে। तो शे बोलते कि देखो पागल होने से भी वो लोग इंसान है, ठीक है हम देखेगा। তখন সে আমাদেরকে বললো যে কি মনে কিছু পাগল ছাড়তে পারে, মোটিভ ভালো দেখলাম। তো সেই দিন ছিল সোমবার, আমরা সকাল থেকে আমরা প্রস্তুতি নিলাম, মাথার চুল দেয়, চোখের ভ্রমণ দেয়, আমাদের মার্শাল এগুলো সব দাগ, আবার দাগ খাতে গেলে কিন্তু কৃত্রিম ফেলিসে আছে, আলগা দাগ আছে এগুলো। হ্যাঁ, পিঠের দাগ, আমরা কাপড় সব খুলে অর্ধুলম্ব কেউ কাপড়ে ছেঁড়া কাপড় প্রশ্ন করে করে। তখন সে বললো, জেলার বললো কি পাগল সব লোক দ্বারা পাগলদেরকে দাঁড় করে বসাইলাম, আমরা বসলাম, ওই বেলিশকে প্রিন্ট আসলো। তো আমি তো সবাই ছোট ওই ইয়ের মধ্যে, প্রথমে পাইলে সে বেটা আমাকে যে বলো কি তুমি কে করতা হয়, আমি কী করি। তো বাংলায় বলি, উর্দু জানা বলছি, তো উর্দুর ইয়া বলতে পারবো। সে কীভাবে বললো, আমি ডাব বিক্রি করি। কোথায় ডাব বিক্রি করো? আমি স্টেশন রোডের মধ্যে কিছু ঝুপড়ি আছে, ওই ঝুপড়ির মধ্যে আমি ডাব বিক্রি করি। তো সে তার ডাইরেক্ট ওটা বলে कौन से झुपड़ी? हमने साहब उधर बोरी का झुपड़ी है, और झुपड़ी में हमने डाब बिक्री करता है। तो तुमको किस लिए पकड़े किया है? तो बोले साहब मैं तो गांव का लड़का है, हमारा पता नहीं है, रोड में कर्फ्यू आया था, वो कर्फ्यू ने पकड़ के हमको ले आया। और कर्फ्यू का मतलब तुम जानते हो? साहब नहीं। कर्फ्यू का मतलब है कोई आदमी रोड में निकल नहीं सकता, तुम क्या रास्ता में आया है? बोलो साहब मैं तो गांव का लड़का ही, हमें पता नहीं था। तो शेख ताकि तार सुबेदार के बोले, ए जलीलू, ये साला बुद्धू को कौन साला बुद्धू ने पकड़ के ले आया जिसका कर्फ्यू भी पता नहीं है? ये बोले से हमारे 2 लाठी मारोगे, जब जब जब। तो वो हमारे गाয়ে हाथ দিচ্ছে না, লাঠি মারতে বলছে, কারণ আমার গায়ের মধ্যে ময়লা আছে, পায়খানা করে করে সব ময়লা গায়ের মধ্যে মারছি, কাপড় হয়ে গেল। তো এভাবে করতে করতে মধ্যমের কাছে গেছে। मध्यम जब दाड़ाइल, कई साला जरूर मेजर नहीं तो कैप्टन होगा। मध्यम शर्ट ले जाता है, तुम क्या करता है? कैसा? मैं चाय का दुकानदार है। किधर दुकान है? बगल में, जेल रोड में। तो जेल खाना मध्य বোনের জামাইয়ের একটা দোকান ছিল বাইরের, ওইটা বলতো ওনার দোকান। তো তোমার কি জন্য নিয়ে আসছে? হয়তো আমার এখানে এই যে জেলখানার ইয়েটি আর ভাত খাইতো, চাটা খাইতো, একবার খোলা রাখছে, ওই জন্য নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। এবারে আমাকে দিল, মজদুরবাইকে দিল, মোস্তফিদ দিল, আমাদের খালেক ভাইটাই, রহমতুল্লাহ ভাইকে এমনভাবে মারছিল যে ওর পাটা পচে গেছিল, মানে সোজা হলে পুষ্পায় দিতে পারি। তো সে একবার লেগে লেগে আসলো, তাকেও দিয়ে শুধু একজনকে ইয়ে পারলো, সে নাম ছিল যে আমাদের ইকবাল ভাই। ও চিটাগাং ইঞ্জিনিয়ারিং কলেজের ইয়ে ছিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল লাস্ট ইয়ারে। তো তাকে যখন বলতো তুমি কে করতে হয়, আমরা থেকে ছাত্র পরিচয় দিই নাই, সে বলছে আমি মিথ্যা বলবো না, আমি সত্য বলবো, কারণ স্টুডেন্ট হয়। কদিয়ে সাল স্টুডেন্টকে সেলফ ব্যবহার করে, আর আমাদেরকে বের করে দিল। পরবর্তী উনি বেরিয়ে আসছে, এবং উনি পরে ইস্টার্ন রিফাইনারি জিএম পর্যন্ত হয়েছিল, ভালো। তো আমাদের এখান থেকে বাইরে ওইখান থেকে আমাদেরকে বললো কি এই যে পিঠে আবার জেলখান থেকে বাইর করবো। বাইরে আমরা আমার সাথে বাজার ঢুকলাম, ওইখান থেকে কারণ আমরা সিধা কাপড়টা পশ্চিম পাশে এসে দা পায়ে তুলে দৌড়িয়ে চলে গেলাম। আমি আর মহিউদ্দিন ভাই, মুসলিম ভাই চলে গেলাম, আর রহমতুল্লাহ ভাই, আমরা 3 জন একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে।
মধ্যম বাড়িতে যাই, ওখানে আমরা বাবাকে পাইলাম, ওইখানে ভাতটা খেলাম, উৎসব করলাম, অনেকদিন পরে শান্তি একটু ভাত খাইলাম। ওরা কাপড় সাপড় দিল, লুঙ্গি টুঙ্গি দিল, ওগুলো করে রহমতুল্লাহের সন্দীপের দিকে চলে গেলাম। আমি আর মধ্যম একসাথে আমরা গ্রামের দিকে চলে গেলাম। উনি রহমত চলে গেল, আমি হানাদের আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে 3-4 দিন ছিলাম। এর মধ্যে কেউ তো আমাদেরকে এখানে ঘরে রাখতে চায় না, যে মানে তোদের জন্য আমাদের বাড়ি ঘর করে পড়ে গেল। তো এর মধ্যে আমাদের এখানে একজন সে মনু, ওর কথা না বললে হবে না, ওকে আমি বলতেছিলাম মনার বাড়ি মনু। সে আসলো, সেই সময় বলল যে আমি তোদেরকে নিয়ে দিয়ে গেলাম। পদঘাট করার সময় আমার ঠিক আছে, আমি আগে এগুলো পার করেছি, তোদেরকে নিয়ে গেলাম। সে আমাদেরকে আবার ইন্ডিয়া নিয়ে গেল এবং কিছু পথ সে আমাকে কাঁধে করে পার করেছিল, যেহেতু আমাকে পাটা আমার ভাঙা ছিল, যেমন ছিল। পরে সেখান থেকে মনিবে নিয়ে গেলাম ক্যালকাটায়। আমি তো জিবি হাসপাতালে কিন্তু ট্রিটমেন্ট করে, কিন্তু আবার হায়ার ট্রেনিংয়ের জন্য আমি ভারতের উত্তরপ্রদেশের দেরাদুন ডিস্ট্রিক্টের তান্দুয়া ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে চলে গেলাম। ওইখানে গেরিলা ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে আমি আবার দেশে আসলাম। দেশে এসে আমি আবার গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করলাম। তো এখনও বেঁচে আছে আর কি। তো এখানে আসলে আরও অনেকের নাম বলা দরকার ছিল, এগুলা মানে প্রস্তুতি নিয়ে আরও মনে থাকে না, অনেক কিছু ভুলে যায়, বয়স হয়ে গেছে। তো সেটা হচ্ছে যে এই ছাত্র রাজনীতির যে কথাটা বললেন এবং এই যে মার্চ মাসের যে এটা বললেন, তো এই এই ছাত্র রাজনীতিটা কি একদম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হতো, নাকি এখানে যারা এই আপনারা ছিলেন, মানে আপনারা কি মানে পুরো দেশের সব ইয়েতে কি স্টুডেন্টদেরকে কি এভাবে কোনো মোটিভেট করা হতো কিনা ইয়ে থেকে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে? আমি বলি জিনিসটা হলো যে কি, স্টুডেন্ট লেভেলে আসলে পলিটিক্সে কিভাবে আসলো না, এটা আসলে কি আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ আর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগেরও যেমন শক্তিশালী, ছাত্র ইউনিয়নও কিন্তু তখন খুব ভালো অবস্থানে ছিল, ঠিক আছে। তো যখন 69-70 সালে তোফায়েল ভাই ভিপি, সাধারণ সিরাজ সেক্রেটারি, বা নোরাম সিদ্দিকের প্রেসিডেন্ট, রব ভাই ভিপি, মাখন ভাই সেক্রেটারি, এই ধরনের যখন কমিটিগুলো হতো, আমরা তো এক্ষেত্রে সবাই এখানে কেন্দ্রীয় হয়ে যোগদান করতাম, আমাদের সাথে যোগাযোগ ছিল। ব্রিফিংটা মূলত ওইখান থেকে আসতো। ওইখান থেকে আসলে এখন তো যেটা কমিউনিকেশন মোবাইলের মধ্যে হয়ে যাচ্ছে, সবাই পাঠিয়ে দিচ্ছে, ওই কমিউনিকেশনটা ছিল না তখন। একমাত্র যোগাযোগ ক্ষেত্র ছিল যে কি ওই টেলিফোন, ঠিক আছে না। আর টেলিফোন তো বন্ধ করে দিয়ে টেলিফোন কমিউনিকেশন বন্ধ। তো তখন কিন্তু যে পর্যায়ে কমিউনিকেশন যতক্ষণ ছিল, ততক্ষণ জোর মসজিদের সাথে বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ ছিলেন, এবং ওনারা এখান থেকে ওনাদের মানে ইয়ং লিডার ছিলেন থেকে শহীদ ভাই, মহিউদ্দিন ভাই, আসিম ইউসুফ, এদেরকে ব্রিফ করতেন, ওরা আমাদেরকে পরিচালনা করতেন। আর একটা জিনিস স্যার, এই সামরিক বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, যেমন মেজর জিয়া অথবা মেজর রফিক, এনাদের সাথে সরাসরি কোনো ঘটনা আছে কিনা, যোগাযোগ হয়েছে অথবা ওনাদেরকে দেখছেন, প্রত্যক্ষদর্শী ওদেরকে কোনো অপারেশনে দেখছেন অথবা? না, অপারেশনে দেখার আমার স্কোপ হয় না কি জন্য আমি বলি, যেরকম আমি ক্যাপ্টেন ভুঁইয়া, সুবেদার ভুঁইয়া, ক্যাপ্টেন রফিক, এরা কিন্তু ব্রিফ ছিল। যেরকম কিন্তু আমাদের কাউন্টার ভিতর ছিল না, ব্রিফ ছিল না। তো এই ইয়াগুলোকে মেনটেন করতেন মেনলি এমআর সিদ্দিকিরা। এমআর সিদ্দিকদের কাছে মেসেজগুলো আসতো, ওনারা সেনাবাহিনীর কথা কে আছে কে না আছে ব্রিফ করতেন। যেমন একটা ঘটনা হচ্ছে কি, মীর শওকত আলী দেখতে ছিল পাকিস্তানি পাঞ্জাবিদের মতো, উনি যখন আসছেন ওনাকে আমরা মেরে ফেলার জন্য ইয়া করে ফেলছি। পরে মানে 71-এর প্রথম দিকে আছে, মাসের ইয়ে দিকে, পরে দেখা যায় সে বাঙালি মেজর, পরে বীরত্ব হইল। এই ধরনের মানে কমিউনিকেশন, মানে আমরা পাবলিক লিডার যেমন বক্তৃতা দিচ্ছে সবাই চিনে, আর্মি থেকে সবাই চিনত না। মূল যোগাযোগটা ছিল যে বঙ্গবন্ধুর সাথে ব্রিগেডিয়ার মজুমদারের মাধ্যমে এদের সাথে, আবার মেজর রফিকদের সাথে হান্নান সাহেব, এমআর সিদ্দিকি, এদের যোগাযোগ ছিল। ওরা আমাদের উচ্চ স্তরের নেতা।
আচ্ছা। কারণ এরা আমাদের মতো কর্মীদের 15 বছরের একজন কিশোরের সাথে যোগাযোগ করে জি, জি। যুদ্ধের জন্য রিস্ক নিতে পারবে না, জি জি জি। সিকেজিও থাকবে না, জি। না, ওর সঙ্গে যোগাযোগ ছিল। আচ্ছা